আজকে আমরা দেখব পর্যায় সারণীর নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর একটি মৌলের ধনাত্মকতা এবং ঋণাত্মকতা বোঝার উপায় আমরা দেখব। অনেকেই তোমরা মৌলের একটি মৌল কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় এই ব্যাপারটা তোমরা অনেকেই বুঝো না। আর এটার মধ্যে সবচাইতে বেশি ঝামেলা তোমরা পাকাও যে কখন একটা মৌল ধনাত্মকতা অর্জন করবে কখন একটা মৌল সে ঋণাত্মক হবে, এটা তোমরা একেবারেই বুঝো না বা পড়লেও মনে থাকে না। তো এটা দুইটা কথা মনে রাখলে আমাদের এটা সহজে মনে থাকবে। একটা মৌল কখন ধনাত্মক হবে, একটা মৌল কখন ঋণাত্মক হবে। এক কথায় দান এবং গ্রহণ, এই কথাটা আমাদের মনে রাখলেই হবে। একটা মৌল যখন ইলেকট্রন দান করতে চাইবে, ইলেকট্রন যখন সে দান করবে তখন সে ধনাত্মক হবে এক কথায়। যখন ইলেকট্রন সে গ্রহণ করবে তখন সে ঋণাত্মক হবে। দান করলে ধনাত্মক আর গ্রহণ করলে ঋণাত্মক, এই দুই কথা আমরা মনে রাখার চেষ্টা করব। যখন একটা মৌল দান করবে ইলেকট্রন তখন সে ধনাত্মক, যখন সে গ্রহণ করবে ইলেকট্রন তখন সে কি হবে, ঋণাত্মক হবে। কিন্তু কেন হবে এটা, তার ব্যাখ্যাটা কি? যেমন সোডিয়াম কেন ধনাত্মকতা অর্জন করে, ক্লোরিন কেন ঋণাত্মকতা অর্জন করে, বা একটা মৌল কখন ধনাত্মক হবে একটা মৌল কখন ঋণাত্মক হবে, তার কারণ ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন যদি থাকে আমরা কিভাবে উত্তর করব? তো এই ধনাত্মকতা এবং ঋণাত্মকতা অর্জন করার পিছনে কিন্তু কারণ আছে, ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি, আমরা একটু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে 3s1, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা। তো এখানে আমরা জানি যে প্রত্যেকটা মৌল পর্যায় সারণীতে যে মৌলগুলো উপস্থিত আছে প্রত্যেকটা মৌল যার যার অবস্থান থেকে স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো স্থিতিশীলতা কখন হয়, একটা মৌল কখন স্থিতিশীল হয়, এটার কিওয়ার্ডটা হচ্ছে একটা মৌল স্থিতিশীল হয় তখন যখন সে তার অষ্টক পূর্ণ করতে পারে, অর্থাৎ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যখন তার 8টা ইলেকট্রন থাকে তখন তার অষ্টক পূরণ হয়। আর যখন অষ্টক পূরণ হয় তখন সে কি থাকে, সর্বোচ্চ স্থিতিশীল থাকে। আর এই 8টা ইলেকট্রন যদি না থাকে তখন হয় সে ইলেকট্রন ছাড়বে আর না হয় সে গ্রহণ করবে। কেন গ্রহণ করবে বা ছাড়বে? কারণ তার স্থিতিশীলতা অর্জন করতেই হবে, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন করতেই হবে তাকে স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে একটা মৌল কখন ইলেকট্রন ছাড়বে কখন সে গ্রহণ করবে, এই ব্যাপারটা যদি আমরা বোঝার ট্রাই করি। তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে 4, অর্থাৎ একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক পূরণ করার ক্ষেত্রে যদি তার ইলেকট্রন সংখ্যা 4 থাকে, 4-এর নিচে থাকে অর্থাৎ 1 2 3, সেই ক্ষেত্রে সেই ইলেকট্রন ছাড়তে পারবে, অর্থাৎ ছাড়ার প্রবণতা সে বেশি দেখাবে। অর্থাৎ যখন সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3 এই প্যাটার্নে ইলেকট্রন থাকে তখন সেই ইলেকট্রন ছাড়বে, গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ তার অষ্টক পূরণ করতে হলে, যদি তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3 থাকে তার অষ্টক পূরণ করতে হলে আরো 5টা ইলেকট্রন প্রয়োজন। তো আরেকটা মৌল যার 5টা ইলেকট্রন রয়েছে তার অষ্টক পূরণ করতে 3টা ইলেকট্রন প্রয়োজন। তো স্বাভাবিকভাবে যার 5টা আছে সেই ইলেকট্রন ছাড়তে চাইবে না, বরং সেই ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই কারণে যখন যার ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে 1 2 3 থাকে তার পক্ষে 5টা 6টা 7টা ইলেকট্রন গ্রহণ করা কখনোই সম্ভব না। এই কারণে কি করতে চাই, সে যার 7টা আছে তার কাছে ইলেকট্রন সে দিতে চায়, যার 6টা আছে তার কাছে সেই ইলেকট্রন আরো ছাড়তে চায়। কেন? কারণ হচ্ছে সে তার স্থিতিশীলতা অর্জন করতে চায়। এখন এই সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, তার অষ্টক পূরণ করতে আরো 7টি ইলেকট্রন প্রয়োজন। তো এই 7টি ইলেকট্রন কখনোই কেউ দান করবে না। ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, 3s2 3p5। এখন যদি সোডিয়াম ক্লোরাইড গঠন করতে চায়
তাহলে অবশ্যই সোডিয়াম এবং ক্লোরিন একসাথে অ্যাটাচ হতে হবে, বিক্রিয়া করে একসাথে স্থিতিশীল অবস্থায় মিলতে হবে। কিন্তু মিলবে কিভাবে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এখন যদি সোডিয়াম বলে ক্লোরিন রে তোমার 7টা ইলেকট্রন আমাকে দিয়ে দাও, সে কখনোই দিবে না। কেন? তার সর্ববস্তু শক্তি স্তরে, ক্লোরিনের সর্ববস্তু শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, তার শক্তি বেশি, সে একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, সে ছাড়তে চাইবে না। ঠিক সোডিয়ামের সর্ববস্তু শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তার পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করা কখনোই সম্ভব না। এই কারণে সে কি করবে? একটা ইলেকট্রন দান করবে। আর যখন এসে দান করবে তখন এসে কি হবে? প্লাস, মানে হচ্ছে কি পজিটিভ। তার মানে দান করলে কি হবে? সে পজিটিভ, সোডিয়াম প্লাস। এখন এই যে সে দানকৃত ইলেকট্রন ক্লোরিন কি করবে? তার সর্ববস্তু শক্তি স্তরে আছে 7টা, সে কি করবে? সে অস্ত্র পূরণ করতে চাইবে। তো সে যদি অস্ত্র পূরণ করতে চায়, তার ইলেকট্রন প্রয়োজন একটা। সেই সোডিয়ামের দানকৃত যে ইলেকট্রন, সেই দানকৃত ইলেকট্রনটা ক্লোরিন কি করবে? গ্রহণ করবে। আর গ্রহণ করার মাধ্যমে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং তখন কি হয়? এই যে প্লাস এবং মাইনাস, আমরা জানি প্লাস এবং মাইনাস, তখন এর সাথে হয়ে কি করবে? সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ গঠন করবে, যে খাদ্য লবণ আমরা খাই। তাহলে আমরা কি দেখলাম? একটা মৌল যখন ইলেকট্রন দান করে তখন সে ধনাত্মক আয়ন অর্জন করে, মানে ধনাত্মকতা অর্জন করে। একটা মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়? ঋণাত্মক এবং ঋণাত্মকতা অর্জন করে। আর এই ধনাত্মক এবং ঋণাত্মকতা অর্জন করার পরেই তাদের যে প্লাস মাইনাসের আকর্ষণ বল কাজ করে, তখন তারা কি হয়? একসাথে যৌগ গঠন করতে পারে। এইভাবে আমাদের প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যে সকল যৌগ গঠন হয়, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমাদের কি হবে? এইভাবে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে যে ইলেকট্রন ছাড়বে কখন? 1, 2, 3, গ্রহণ করবে কখন? 6, 7 থাকলে তারা কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। 6, 7 অর্থাৎ 5 এর বেশি থাকলে কি করবে? তারা গ্রহণ করবে। 5 থাকলেও তারা গ্রহণ করবে। 5, 6, 7 এই সকল কাঠামো থাকলে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 1, 2, 3 থাকলে ছাড়বে, আর 5, 6, 7 থাকলে কি করবে? তারা ইলেকট্রন গ্রহণ করবে। এটা হচ্ছে কি আমাদের মূল বিষয়, যে একটা মৌল কখন ইলেকট্রন গ্রহণ করবে, কখন ইলেকট্রন ছাড়বে। যে সকল মৌলের সর্ববস্তু শক্তি স্তরে 1, 2, 3 থাকে তারা ইলেকট্রন ছাড়বে, আর যে সকল মৌলের সর্ববস্তু শক্তি স্তরে 5, 6, 7 থাকে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আর গ্রহণ করলে কি হবে? ঋণাত্মক। দান করলে কি হবে? ধনাত্মক। এইভাবে আমরা খুব সহজে কি করতে পারবো? ধনাত্মকতা এবং ঋণাত্মকতা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।